গেলাম দর্শন করতে, একটু বেশি সময় লাগলো, প্রায় 3 ঘন্টা মতন লাইন দিয়ে। মনে করা হয় এখানে নাগরাজ পাহারা দিয়েছে কয়েকশো কোটি টাকার সোনা মন্দিরের নিচে রয়েছে। রিচেস্ট টেম্পল এই কারণেই বলা হয় সবচেয়ে ধনী মন্দির। মন ভরে শুধু আমরা চিপসের শপিং করছি। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি। চিপস আমার এত ভালো লাগে, কিন্তু চিপস খাওয়া উচিত না, কিন্তু সেই জিনিসটা আমার বেশি ভালো লাগে। আচ্ছা, পুজো দিতে গেছিলাম, চেঞ্জ করার সুযোগ পাইনি। বলছে না, চেঞ্জ করতে হবে, এইভাবেই যাও, ভালো লাগছে। চলো এখন ঘুম দেবো, কোনো কথা হবে না। চোখটা বুঝলাম, মনে হলো এই বাবা এই তো নেমে পড়লাম। একটু ঘুম পেলেও এই এয়ারপোর্টটাতে নেমে ঘুম উড়ে গেছে। মনে হচ্ছে শুধু চারপাশ তাকিয়ে দেখি, এত সুন্দর সাজানো গোছানো। সব কাজ মিটলো, এবার কলকাতার আকাশ দেখবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থেকো। আজকে একদম নিউ অ্যাটায়ারে শুরু করছি। দেখতে যাব মন্দির, কিন্তু সেই মন্দির দেখতে গেলে ড্রেস কোড লাগবে। ছেলেদের ধুতি, মোস্ট প্রবাবলি খালি গায়ে যেতে হবে, আর মেয়েদের জন্য শাড়ি। সো বুঝতেই পারছো, হঠাৎ আজকে সকাল সকাল এইরকম সাজ, সেই কারণেই। এবং সেখান থেকে আবার আমাদের চেঞ্জ করতে হবে, তার কারণ আজকে আমরা আবার চলে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। কি যে হবে, কোথায় চেঞ্জিং রুম আছে, কি আছে, সেটা এখন প্রপারলি জানি না। তো যেতে যেতে দেখা হচ্ছে এবং বাকি কথা হচ্ছে। তার আগে একজন কি করছে দেখো। একজন তো আজকে আলাদাই রেডি হচ্ছে, কোন দিক দিয়ে সে ধুতি ঘুরিয়ে পড়বে এখন বুঝতেই পারছে না। আন্না চলো পুজো দিতে যাই। রাহুল খুব ভালো ধুতি পরতে পারে, কিন্তু সেটা বাঙালি ধুতি। এই ধুতি পরার স্টাইলটাই, মালায়ালাম স্টাইলটাও শিখেছে কালকে, দেখে দেখে সেইভাবে পরেছে। তো চলো রওনা দেওয়া যাক। রেডি? এই যে কিন্তু মনে হচ্ছে না, ওইটা হ্যাঁ, ওইটা ওরকম করে ধরতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই জামাটা পরেও ঢুকতে দেবে বলে। হ্যাঁ, খালি গায়ে বা হয়তো স্যান্ডো গেঞ্জি পরতে দিতে পারে। ঠিক আছে, যা যাক, তারপর দেখা যাবে। এটা কি জুতোটা আবার কি বাবা, কি হাস্যকর, অন্যরকম লাগছে আজকে। দি রিচেস্ট টেম্পল অফ ইন্ডিয়া, পদ্মনাভ স্বামী টেম্পলের সামনে আমরা চলে এসেছি। সবাইকে মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রপার একটা ড্রেস কোড রয়েছে। ড্রেস কোড ছাড়া কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ না। ওপাশ থেকে এন্ট্রি করে এই পাশে রয়েছে একটা পুকুর, আর তারপর সামনে এগিয়ে যাওয়া। সূর্য মাথার উপর, কিন্তু হাওয়া এখানে প্রচন্ড, তার ফলে গরম অতটা ফিল হচ্ছে না। তো দেখি জুতো কোথায় রাখবো, ফোন কোথায় জমা দেবো, ক্লক রুম কোথায়, তারপর আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবো। মন্দিরে ঢুকে তো আর ভিডিও করা যাবে না, সো যাই। গেলাম দর্শন করতে, একটু বেশি সময় লাগলো, প্রায় 3 ঘন্টা মতন লাইন দিয়ে। ভেতরে মানে অনন্তের সাহিত্য একটা মূর্তি হয়েছে বিষ্ণুদেবের। এখানে বিষ্ণুই পূজিত হয় মেনলি, তাছাড়াও গোপাল মন্দির, নৃসিংহদেবের মন্দির এগুলোও রয়েছে। ইয়ে তো বেশ একটা অন্যরকম অনুভূতি, বেশ অন্ধকার পাথরে, এগুলো পুরো কেরালার দ্রাবিড় স্থাপত্যের আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছিলাম শিবাচলের মন্দির, ঠিক সেই যে দাবাং বডি নিয়ে এখন বেরিয়েছে পুজো দিয়ে। কোনো জামা পরা যাবে না, গেঞ্জিও না। আমাদের দর্শন কমপ্লিট। আর তার চারপাশে মানে এই পাশে রয়েছে পুষ্করিণী। তো প্রচণ্ড রোদ, তাই একটু ছাওয়াতে বসেছি। সব বিলঙ্গিংস নিয়ে বসে আছি। এবার একটু ফটো তুলে নেব, জামাটা পুরো ফটো তুলে নেব, তারপর বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়। চারপাশে এরকম জুতো, ড্রেস রাখার, ব্যাগ রাখার জায়গা আছে, কারণ এখানে অনেকেই দেখলাম ড্রেস চেঞ্জ করে তারপর ভেতরে যাচ্ছে। আর মহিলাদের যে শাড়ি পরতে হবে এরকম ব্যাপার নেই, লোয়ারটা কিছু একটা শাড়ির মতন বা ধুতি টাইপের কিছু একটা জড়িয়ে নিলেই হলো। লোয়ারটা যেন টাইট ফিটিং, বডি হাগিংস কিছু না থাকে। অনেকে চুড়িদারের ওপর মানে সালোয়ার কামিজ পরে আসছে যারা, বা কুর্তি বা টপ স্কার্ট পরে আসলেও দেখছি হচ্ছে, খালি লোয়ারটা যেন তোমার কিছু একটা থাকে। তো চলো মন্দির দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম। মন্দির দেখে বেরিয়ে খুব জল তেষ্টা পেয়েছে, তাই লেবু জল খাচ্ছি এখন। সব জিনিসপত্র না, মন্দিরের এখানে যা দেখলাম, এত কড়া চেকিং, মনে হচ্ছে
মানে এয়ারপোর্ট স্টাইল চেকিং হচ্ছে। মনে করা হয় এখানে নাগরাজ পাহারা দিচ্ছে কয়েকশো কোটি টাকার সোনা মন্দিরের নিচে রয়েছে। রিচেস্ট টেম্পল এই কারণেই বলা হয় সবচেয়ে ধনী মন্দির। এখানে একটা প্রপার চেঞ্জিং রুম নেই, টয়লেটের মধ্যে গিয়ে টয় চেঞ্জ করছে, কি নোংরা অবস্থা। তো যাই এইভাবেই এয়ারপোর্টে গিয়ে চেঞ্জ করা যাবে। তো এখানে আর ওয়েট করলাম না, এমনি 3 ঘন্টা পার হয়ে গেছে সময়, আমাদের অনেকটা যেতে হবে, প্রায় 250 কিলোমিটার। আদি অনন্ত পথ হয়ে চলেই যাচ্ছি, শেষ আর নেই রাস্তার। কেরালাতে এসে কি কি জিনিস ঠিকঠাক লাগলো? সেই আদিস্তান আমি একটা বলেছি, ওটাই বলছি অ্যাবাউট কেরালা কোনটা ঠিকঠাক ভালো লাগলো। শুধু ফালতু ফালতু বাজে বকে যাচ্ছে। যেটা আমি বলার চেষ্টা করলাম সেটাও বললো না, সেটা হচ্ছে এই রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। কোনো জ্যাম ট্যাম হাবিজাবি হয় না, কেউ কাউকে ওভারটেক করে চলে যাচ্ছে না, এক্সট্রা ফোন বাজানো নেই। তবে শুধু আমাদের বাঙালি টেস্টের খাবার আর ভাষা, তাই তো এই দুটো একটু প্রবলেম, বাদ বাকি অল আর ওকে। 6 to 8 hours এর লং জার্নি আজকে একটা। অপরদিকে নামবো বাড়ি থেকে, তার কোনো ঠিক নেই। 250 কিলোমিটার পথ তো এখন অতিক্রম করে তারপর যাচ্ছি আমরা এয়ারপোর্ট। আমরা একটা ব্রেক নেওয়ার জন্য এখন আম্মাস কিচেনে দাঁড়িয়েছি, কিন্তু আমি কিছু খাবো না। এত সুন্দর বিকেল, এত সুন্দর প্রকৃতিকে ছেড়ে এবার বিদায় নেওয়ার পালা, তাই একটু মন খারাপের। এই ড্রেসটা পরেছে বলে মনে হয় ওর আজকে দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে, 1 গ্লাস দুধ চা নিয়ে বসেছে এখন। এ কি রে, হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার আছে গুরু? আলু বড়া তো কেউ বেচছে না, আলু বড়া পেঁয়াজি, খালি কলার বড়া মেদু বড়া এইসবই চলছে এই কদিন। চিপসের দোকানে এসে মাথা খারাপ, কোনটা যে নেব, সবই ভালো লেগে যাচ্ছে। মন ভরে শুধু আমরা চিপসের শপিং করছি। হ্যাঁ আমি তো পাগল হয়ে গেছি, চিপস আমার এত ভালো লাগে, কিন্তু চিপস খাওয়া উচিত না, কিন্তু সেই জিনিসটা আমার বেশি বেশি ভালো লাগে। এনাদেরই এখানে সব রেডি হয়, একদম ফ্রেশ রেডি হওয়া চিপসই এখানে সেল হচ্ছে লুজ কেজি হিসাবে। আমি তো পাগল হয়ে গেছি, আমার হচ্ছে কি সবই নিয়ে যায়। এই এখানে বাড়ি হলে আমি কি করতাম, আমি তো রোজ চিপস কিনতে আসতাম, চিপস খেয়েই বেঁচে থাকতো। হ্যাঁ আমি আবার জিজ্ঞেস করছি অনলাইন ডেলিভারি হয় কিনা, কি খারাপ বলছে না হয় না। এয়ারপোর্টের ভেতরে ঢুকে যেটা ফার্স্ট কাজ করেছি যে আগে চেঞ্জ করেছি, শাড়িটা চেঞ্জ করে এইবার একটু বসেছি। আর এখানকার একটা যেটা ভীষণ ভালো ব্যাপার দেখে আমি সিটগুলো, বেশ একটা এক্সিকিউটিভ লাউঞ্জের ফিল রয়েছে এখানটাতে। এখানে এসে প্রথম কাজ ছিল ড্রেস চেঞ্জ করা, সেটা করে শান্তি তো লাগছেই। তার থেকেও বড় শান্তি যে আজকে আমি প্রচুর বাংলা ভাষা শুনতে পেয়েছি। কোচিতে তো শুরু থেকে শেষ দিন অবধি কিছু শুনতে পেলাম না, খালি কুবার আইল্যান্ড কোভালামে পেয়েছিলাম একটু বাংলা ভাষা কানে আসা। এবং আজকে শেষ দিনে একটা রেস্টুরেন্টে ওখানে আম্মাস কিচেনে দাঁড়ালাম, ওইখানে যে দোকানের ছেলেটি রয়েছে সে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছে, আবার স্পষ্ট মালায়ালাম বলছে, দুটো ভাষায়। আবার আজকে আমি এখানে মানে জাস্ট ঘুরছি, ওই একদম শুরুতে এন্ট্রি গেটেই যিনি সিআরপিএফ স্যার ছিলেন উনি বাঙালি। উনি বলছেন কি তোমরা বাঙালি? বলছি হ্যাঁ। বলছি বাহ ভালো ড্রেস পরে যাচ্ছ, তবে সবাই আমাদের ড্রেস দেখে অবাক আর কি। বলছি পুজো দিতে গেছিলাম, চেঞ্জ করার সুযোগ পাইনি। বলছে না চেঞ্জ করতে হবে, এইভাবেই যাও, ভালো লাগছে। কোচি থেকে কলকাতা যাওয়ার ডিরেক্ট ফ্লাইট প্রথমেই যেটা শো করবে সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সস্তায় পুষ্টিকর, বাহ খুব ভালো কথা। কিন্তু এই টিকিটটা কাটা মানেই বোকাবো। এই টিকিটটা হচ্ছে অনেকটা লটারি কাটার সমান, মানে আজকে ছাড়ছে আবার 2 দিন ক্যান্সেল, আবার পরদিন গেল আবার 3 দিন ক্যান্সেল, মানে সেই লাখ ট্রাই করার মতন ব্যাপার। আজকে আমরা যাচ্ছি ব্রেক জার্নি করে। কীরকম ব্যাপার, কোচি থেকে কলকাতা ডিরেক্ট না, কিন্তু ডিরেক্ট ফ্লাইট হলো না। সো কোচি থেকে এখন ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে কলকাতা। ঠিক আছে, তাও মেনে নিলাম, ঠিক ছিল, ঠিকঠাক টাইম।
আমরা পজিটিভ সাইড এটার মধ্যে কি খুঁজে পেলাম যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও দেখা হয়ে যাবে, কিছুক্ষণ সময় পেয়ে যাবে লেওভারের জন্য, ওটা সুন্দর শুনেছি। কিন্তু 10:55 ফ্লাইট, এক্ষুনি মেসেজ আসলো রিশিডিউল হয়ে চলে গেছে 12টাতে। এইভাবে যদি ডিলে হতে থাকে তো জানি না কী হবে, কখন গিয়ে পৌঁছাবো। ওখান থেকে ভোরে ছিল 4:30, তাই তো? ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট ছিল 4:30, 7টার দিকে পৌঁছাতাম। এবার দেখা যাক ওইটা কি হয়, এটা কানেক্টিংটা কি হয়, কখন কি হবে বুঝতে পারছি না। এখন বসে আছি, বিস্কুট খাই, এই সমস্ত খেয়েই কাটাই। কলা খাও। কলা, বিস্কিট, পেপসি, মেরিন্ডা, ফ্রুটি এইসবই চলছে। ওই যে কি দেখতে দেখতে এখন আসছে, ভাবতে ভাবতে চলে গেল কোথায় আবার। ওই যে এসছে। এটা আবার কি ব্লগ? ঠান্ডা জল খাচ্ছি। কোথায় গেছিলিস? এদিক ওদিক দেখে কি পর্যবেক্ষণ, কি পরীক্ষা নিরীক্ষা চলছিল ওগুলো? হ্যাঁ, কি পরীক্ষা নিরীক্ষা চলছিল দেখছি, বন্ধ করে চলে যাচ্ছে। তো এটা আবার কি ছেঁড়া ফাটা জিন্স কেন? হ্যাঁ, কোথায় গেল তোমার ভারতীয় সংস্কৃতির ধুতি, পাঞ্জাবি, না পাঞ্জাবি না ফতুয়া, এইসব আবার কি পোশাক? ধুতি ছেড়ে এই সমস্ত ছেঁড়া ফাটা জিন্স? হ্যাঁ, ব্যাঙ্গালোর। ও ব্যাঙ্গালোর বলে এবার ছেঁড়া ফাটা জিন্স। কেউ নেই, অন্যদিন বলে সবার লাস্টে যাবো, আজকে ওরা শখ হয়েছে যে সবার ফার্স্টে যাব, দৌড়ে দৌড়ে চলে এসেছে। পুরো ফ্লাইটে উনিই একা। উঠলে আমার যে কি জল ঠান্ডাটা লাগে চিন্তার বাইরে। উইন্ডো সিট, বাইরে বৃষ্টি হয়েছিল, এখানে এখন বৃষ্টি লেগে। তো চলো এখন ঘুম দেবো, ঘুম, কোনো কথা হবে না। ফার্স্ট পেজে এইসব দেখেই তো একজন ভাবছে যে আহা কি অর্ডার দেওয়া যায়, কি বাজে দাম। কোচি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কোচিকে শেষবারের মতন বিদায়। রাত 1:10 বাজে, এখন আমরা নামলাম। চল এবার বাসে ওঠা যাক। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এত বড় জায়গা, ছড়ানো ছিটানো, সাজানো গোছানো, কি আর বলি। আর এখানে হাওড়া মেট্রোর মতন আমরা একের পর এক উঠছি তো উঠছি, সিঁড়ি বরাবর উঠেই চলেছি। আমি আর কিছু বলবো না, চারপাশটা এত সুন্দর সাজানো, এবং আমরা যে বড় বড় কথা বলি গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেটা ওরা খুব ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে। শুধু বললেই হবে না, এইভাবে এয়ারপোর্টের মধ্যেও করে দেখাতে হবে, তাই না? এত সুন্দর বদ্ধ জায়গাতেও সবুজ চারপাশটা। সিকিউরিটি চেকিং বাকি আছে, কিন্তু তার আগে চারপাশের দৃশ্য দেখতে দেখতেই মন ভালো হয়ে যাচ্ছে। যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ো মনে হচ্ছে ফটোজেনিক দৃশ্য পাবে। এখানে একটা ছোট্টখাট্ট মিউজিয়াম টাইপ করা রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো। শ্রীরাম, বজরংবলী, তার সাথে গণেশজিও রয়েছেন। নামার পর 1 ঘন্টাও বোধহয় প্রপার লাগেনি, টেক অফটা যদি আমি বাদ দিই, তাই না? চোখটা বুঝলাম, মনে হলো এ বাবা এই তো নেমে পড়লাম। একটু ঘুম ঘুম পেলেও এই এয়ারপোর্টটাতে নেমে ঘুম উড়ে গেছে, মনে হচ্ছে শুধু চারপাশ তাকিয়ে দেখি, এত সুন্দর সাজানো গোছানো। ব্যাঙ্গালোর 5 স্টার রেটেড। হ্যাঁ, 5 স্টার রেটেড এয়ারপোর্ট। সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে চারপাশ, মানে দেখলে মুগ্ধতা, দেখলে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছা করছে। অরিজিনাল। হ্যাঁ, প্রত্যেকটা একটাও কিন্তু আর্টিফিশিয়াল প্লান্ট না, প্রত্যেকটা একদম অরিজিনাল আসল উদ্ভিদ দিয়ে সাজানো। বিভিন্ন রকমের ক্যাকটাসও রয়েছে, শুধু যে বিভিন্ন রকমের গাছ রয়েছে তা নয়। আর এই পাশটা এখানটা দিয়ে ঝর্ণাটাও পড়ছিল, কিন্তু এখন কাজ চলছে বলে, এই যে এখানে কাজ চলছে, তাই ঝর্ণার ব্যাপারটা নেই। তো চলো এবার যা যাক গেটের সামনে।
এই চেক ইন মানি একদম সব ছড়িয়ে ছিটিয়ে বের করে ফেলা হয়েছে এখানে। কলকাতা উড়ে যাওয়ার সময় হয়েছে, চলো লাইন দেওয়া যাক। চলো, ঘুম ঘুম চোখে বাড়ি করছি, খুব ঘুম পেয়েছি। 4টে বাজতে যাচ্ছি। 4টে বাজতে, 4:15 তাই না? একদম সিট দেখে প্রপারলি বসে পড়েছি। এবার শুধু চোখটা বন্ধ করবে, চোখটা খুলে দেখবো কলকাতা পৌঁছে গেছি। গুড মর্নিং। এটাই বলবো, 2.5 ঘন্টার একটা জার্নি। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है, कृपया अपनी कुर्सी पर ही बैठे रहें और आप अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। আমার ট্রলিতে এসে গেছে, রাহুলের জন্য ওয়েট করছি এখন লাগেজ ফেলতে। হলো ফাইনালি, ঠিক আছে, সব কাজ মিটলো। এবার কলকাতার আকাশ দেখবো, মানে দেখেছি, এবার কাঁচের বাইরে থেকে দেখবো। কলকাতায় বাইরে এত গরম, এসি থেকে বেরিয়ে কি যে হাল হয়েছে, কিন্তু আবার আমরা এসিতেই ঢুকে গেছি, এই জন্য আমাদের অতটা কিছু মনে হচ্ছে না। ঘেমে স্নান করে বাড়ি ফিরলাম। ওরে বাবারে, কেরালাতে প্রথম দিন নেমে ওই ফলসে গিয়ে যেরকম গরম লেগেছিল ঠিক সেরকম গরম। ও মা গো, কি যে কষ্ট হচ্ছে। আগে ফ্রেশ হই, সব জিনিসপত্র সেট করি, এই যে জল টল চলে আসি। এবার যে বাড়িতে এসে ভালো খাবারটা খেতে পাবো এটা ভেবেই আমার শান্তিটা লাগছে। ভিডিওটা এখানেই শেষ করি, পুরো কেরালা এপিসোড এখানেই শেষ। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো, দেখতে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। স্টে টিউনড, বাই বাই।